সকলের অপমান সহ্য করতে না পেরে মাথা ঘুরে পড়ে অজ্ঞান হয়ে গেল মিঠি আর চিৎকার করে ওঠে কমলিনী। এমনটাই দেখতে পারবেন আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মিঠি কৃষাণুকে স্পষ্ট জানিয়ে দেয়, দেখো কৃষাণু, আমি তোমার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। যে সম্পর্কের মধ্যে বিশ্বাস নেই সে সম্পর্ক আমি এগিয়ে নিয়ে যেতে চাই না। তখনই কৃষাণু বলে, সামান্য একটা ভুলের জন্য তুমি আমার জীবনটা এভাবে শেষ করে দেবে মিঠি? মিঠি, তুমি জানো আমি তোমাকে পছন্দ করে বিয়েটা করেছি। শেষ পর্যন্ত এরকম একটা রিপোর্ট আমার হাতে আসার পর আমার মাথা ঠিক ছিল না, আমি আসলে ব্যাড ডিরেক্ট করে ফেলেছি। মিঠি, আমি তো তোমার সব কিছু মেনে নিয়েছিলাম, সব কিছু জানার পরও আমি তোমাকে বিয়েটা করেছিলাম। শেষ পর্যন্ত তোমরা আমার কাছ থেকে একটা বিষয় লুকিয়েছো, এটা আমার খারাপ লেগেছে। আর আমি তখন নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আর সামান্য একটি ভুলের জন্য তুমি আমার পুরো সারা জীবনটাই ভাবে শেষ করে দিবে? আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। জানো তো, আমি আসলে নিজের ভুল বুঝতে পেরেছি। মিঠি, প্লিজ একটিবার সুযোগ আমাকে দাও। একটি সুযোগ পেলে আমি হয়তোবা আর কোনোদিন তোমাকে অবিশ্বাস করব না। মিঠি তখন বলে, সুযোগ বারবার আসে না, সুযোগ একবারই আসে। তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, হয়তোবা আমার কপালে এটা লেখা ছিল। কিন্তু একটা বিষয় জেনে আমার খুব খারাপ লাগছে যে তুমি আমার পরিবারকে অপমান করেছো। আমার সকল পরিবারের সদস্যদেরকে বলেছো আমরা নাকি তোমাদেরকে ঠকিয়েছি। এটা কোনোভাবেই আমি মেনে নিতে পারিনি। আমার পরিবার কোনোভাবেই কাউকে ঠকায়নি, আমার পরিবার কাউকে ঠকাতে পারে না। তারপরেও দেখো তোমরা এই বাড়িতে এসেছো, চাইলে তো আমার পরিবারের লোক তোমাদেরকে অপমান করে দিতে পারতো, কই অপমান তো করেনি। মিঠির দিকে তাকে কৃষাণু বলে, প্লিজ প্লিজ মিঠি, আমাকে আর তুমি লজ্জার মধ্যে ফেলে দিও না। আমি বুঝতে পারছি এই অপমান তুমি কোনোভাবেই সহ্য করবে না। আমি সবটাই জানি তোমার মধ্যে একটা আত্মসম্মান বোধ কাজ করছে, কিন্তু তুমি আমার দিকটা একবার ভেবে দেখো আমার ভেতরে কি চলছে। আমার ভিতরটা পুরো ফেটে যাচ্ছে যে আমি তোমাকে অবিশ্বাস করেছি। মিঠি, মানুষ মাত্রই কিন্তু ভুল হয়, ভুলের ঊর্ধ্বে কিন্তু কেউ নয়। আমার ভুল হয়ে গিয়েছে, আমি সেটা স্বীকার করে নিয়েছি আর তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। তোমার হারানো সম্মান আমি তোমাকে ফিরিয়ে দেব। এদিকে কৃষাণুর বাবা মা তার বোন সকলেই বলা বলি শুরু করে দেয়, দেখো মিঠি, তুমি এভাবে না করো না। আমার ভাইটার দিকে একবার তাকাও, সে কান্না করতে করতে একদম পাগল হয়ে যাচ্ছে। দাদা কিন্তু সত্যি তোমাকে অনেক ভালোবাসে। আমরাই দাদাকে আসলে উস্কানি দিয়ে দিয়েছিলাম। এরকম একটা রিপোর্ট পাওয়ার পর আমাদের মাথা ঠিক ছিল না। দাদা কিন্তু কোনোভাবেই এর মধ্যে ইনভলভ নয়। এদিকে কৃষাণুর দিকে তাকিয়ে তখনই মিঠি বলে, দেখো কৃষাণু, আমি চাই না তোমরা এই বাড়ি থেকে অসম্মানিত হয়ে যাও। তাই আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা প্লিজ এক্ষুনি এখান থেকে চলে যাও। আমি আর তোমাদের সঙ্গে কোনো কথা বলতে চাই না। মিঠি তখন কৃষাণুর বাবা মা তার বোনকে বলে ওঠে, দেখুন আপনাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই। আপনারা বরাবরই আমার সেই সম্মানের জায়গাটুকু পাবেন। আমি আপনাদেরকে বরাবর সম্মান করে যাব, সেটা নিয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে না। আমার একটা জিনিস ভেবেই খারাপ লাগছে, আপনারা একবার জাস্টিফাই করলেন না কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা আসল কোনটা নকল, এসব কিছু ফেক কিনা, এটা অন্তত একবার যাচাই করতে পারতেন। তখনই আবার কৃষাণুর দিকে তাকিয়ে নতুন বলে ওঠে, তুমি এতক্ষণে হয়তো বা বুঝতে পারছো মিঠি কী বিষয়ে কথা বলতে যাচ্ছে। দেখো মিঠির জায়গা যদি অন্য কোনো মেয়ে হতো, আমি জানি না সে মেয়ে কী করতো, কিন্তু মিঠি কেমন মেয়ে সেটা কিন্তু খুব ভালো করে জানো। মিঠির সঙ্গে কিন্তু তোমার অনেক দিনের চেনা, অনেক দিনের পরিচয়। মিঠির মধ্যে একটা আত্মসম্মানবোধ রয়েছে, সে কখনো সেটার মধ্যে আঘাত হানতে চাইবে না। তাই তোমরা যে কাজটা করেছো খুব খারাপ একটা কাজ করেছো। অন্যদিকে দেখা যাবে যে প্রসন আর কমলিনীর মা চিন্তার মধ্যে পড়ে যায় যে মেয়েটার জীবনটা এইভাবে শেষ হয়ে গেল। প্রসনকে তখন বলে, হ্যাঁ রে, ওই বাড়ি থেকে কি খবর এলো আমাকে সবটা জানা না, আমার তো মাথা কাজ করছে না। মেয়েটার বিয়ের দিনই এরকম একটা অঘটন ঘটে গেল। প্রসন তখন বলে, মা আমিও তো কিছু বুঝতে পারছি না আসলে কি হচ্ছে না হচ্ছে। কৃষাণু তো এমন ছিল না, কৃষাণুকে তো আমরা দেখেছি তাই না? কিন্তু কৃষাণু হঠাৎ করে একটা রিপোর্ট দেখে মিঠিকে আবার বাড়িতে পাঠিয়ে দিল। এখন কে রিপোর্টটা ওই বাড়িতে পাঠিয়েছে সেটাই তো বুঝতে পারছি না। এখন বর্ষা ছাড়া তো এই কাজ আর কেউ করবে না, আমার তো মনে হচ্ছে না। মিঠির জীবনটা এইভাবে নষ্ট হয়ে যাবে, ছোট্ট একটা মেয়ে এভাবে যে সব কিছু হারিয়ে যাবে আমি কখনো কল্পনা করতে পারছি না। জানো তো আমারই নিজের কষ্ট হচ্ছে। আর বুড়ি কীভাবে সামলাবে নিজের মেয়েটাকে এখন? এ কথাগুলো শোনার পর তখনই কমলিনীর মা বলে ওঠে, আমার মেয়ে আমার নাতিনের জীবনটা বুঝি এইভাবেই শেষ হয়ে গেল। তাদের জীবনে সুখ বলতে কিছু রইল না, তাদের পিছনে এত শত্রু লেগে রয়েছে কেন? তো একবার ফোন করে দেখ না ওরা কি করছে না করছে, আমার মেয়েটা কি চিন্তা করছে কিনা, একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা কর। প্রসন্ন তখন বলে, আচ্ছা ঠিক আছে আমি ফোন করে দেখছি। তখনই প্রসন্ন ফোন করে তখন ফোনটা রিসিভ করে কমলিনী। প্রসন্ন তখন বলে, কী রে বুড়িমা, ফোনটা রিসিভ করলি এত দেরিতে, কি ব্যাপার, কিছু কি হয়েছে নাকি? প্রসন্নের কথা শুনে তখনই কমলিনী বলে ওঠে, না দাদা তেমন কিছু হয়নি, ওই আর কি কৃষাণু এসেছে তার পরিবারকে নিয়ে, মিঠিকে নাকি আবার ওই বাড়িতে নিয়ে যাবে। আর তখনই প্রসন্ন বলে ওঠে, তা তোরা কি বললি, তোরা কোনোভাবেই যেতে দিবি না কিন্তু? তখনই কমলিনী বলে ওঠে, এখন আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না, এখন মিঠির উপর ডিপেন্ড করছে। মিঠি যদি যেতে চায় তাহলে তো আমি আর আটকে রাখতে পারবো না, মিঠির মতামতের উপর ভিত্তি করছে। দেখা যাক কি হয়, তাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে, শেষ পর্যন্ত কি হয়। প্রশান্ত তখন বলে, আচ্ছা ঠিক আছে আমাদেরকে কিন্তু অবশ্যই
জানাবি, মা কিন্তু ভীষণ চিন্তা করছে জানিস তো। প্রসন্নের দিকে তাকে তখন কমলিনীর মা বলে উঠে, হ্যাঁ রে প্রসন, কী বললো? তখনই প্রসন ফোনটা রেখে বলে, মা আসলে কৃষাণু এবং তার পরিবার নাকি মিঠিকে নেওয়ার জন্য এসেছে। এখন তো আমি আর কিছু বলতে পারছি না। আমাকে বলেছে বুড়ি কিছুক্ষণ পর ফোন করবে, তাহলেই আসল সত্যিটা আমরা জানতে পারবো। তখনই কমলিনীর মা বলে ওঠে, এটা আবার কেমন ধরনের নাটক শুরু করে দিয়েছে? মেয়েটাকে কাল রাতের দিনই আবার বাড়িতে পাঠিয়ে দিল, আবার নিজেদের ভুল বুঝতে পেরে আমাকে মিঠিকে নিতে আসলো। এটা কি ছেলে খেলা নাকি? আমাদের বাড়ির মেয়েটাকে কি পেয়েছে? হ্যাঁ, যা খুশি তা করে বেড়াবে। অন্যদিকে দেখা যাবে যে এবার বর্ষা সকলের সামনে বলে ওঠে, আমি বলছিলাম কি মিঠি, তুমি যাও না, কৃষাণুর সঙ্গে একটু আলাদা করে কথা বলো না। বুবলাই তখন বলে, তুমি শুধু শুধু মাঝখান দিয়ে এত কথা কেন বলছো সেটাই বুঝতে পারছি না। বাবিল তখন বলে, দেখো বৌদি, আমার মুখটা তুমি ছুটিও না, আমি কিন্তু আর কোনো কথা বলতে চাই না। মিঠি কেন ওর সঙ্গে আলাদা করে কথা বলতে যাবে? কোনো কথা নেই। মিঠি তো স্ট্রেট বলে দিয়েছে কৃষাণুর সঙ্গে আর কোনো কথা নেই। এদিকে কৃষাণু মিঠির সঙ্গে আর কোনো কথা বলতে না পেরে বাড়িতে চলে আসে। অন্যদিকে বর্ষা রশ্মির সঙ্গে দেখা করার জন্য একটা ক্যাফেতে চলে আসে। অবশেষে তাদের প্ল্যান সাকসেসফুল হয়েছে। মিঠির সংসারটা তো ভেঙে গেল, তাই না? তখনই আবার রশ্মি বলো বলো কি হয়েছে ওই দিকটা, খুলে সব কিছু বলো। তখনই বর্ষা বলে, যা জানো না তুমি, কি বলবো আমি বলো তো? ওইদিকে নাটক শুরু হয়ে গিয়েছে। কৃষাণু ওর পরিবারকে নিয়ে আবার মিঠিকে ফিরিয়ে নেওয়ার জন্য এসেছিল। রশ্মি তখন বলে, আসলে কৃষাণু ছেলেটা কি চাচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না। এত কিছু হয়ে যাওয়ার পর, এত কিছু জানার পরও আবার নাকি মিঠিকে বাড়িতে নিয়ে যাবে, কি আদিক্ষেতা হচ্ছে, তাই না? বর্ষা তখন বলে, মামি সেটা নিয়ে আমি চিন্তা করছি না, চিন্তা করছি অন্য একটা জিনিস নিয়ে। সকলে তো আমার দিকে আঙুল তুলছে, সকলে আমাকে অবিশ্বাস করছে, বিশেষ করে রুদ্র তো সকলের সামনে আমাকে রীতিমতো অপমান করেই যাচ্ছে। এখন তারা যদি কোনোভাবে প্রমাণ করে দেয় যে আমি এই কাজটা করেছি, তাহলে তো আমার জীবনটা শেষ হয়ে যাবে। আমি এখন কি করব বলো তো? সেজন্য তোমার সঙ্গে পরামর্শ নিতে এসেছি। এখন আমি যদি কোনোভাবে ফেসে যাই, আমার জীবনটাই তো শেষ হয়ে যাবে, তাই না? আমি তো চেয়েছিলাম মিঠির জীবনটা শুধু নষ্ট হয়ে যাক, সেটা হয়ে গিয়েছে। এখন যে অন্য এক কেলেঙ্কারি হয়ে যাবে যদি সকলে জানতে পেরে যায়। রশ্মি তখন বলে, দেখো বর্ষা, এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তুমি শুধু শুধু চিন্তা করছো। কি এমন প্রমাণ আছে? কোনো কি প্রমাণ আছে? তোমাকে কোনোভাবেই ধরতে পারবে না, আর তোমাকে সকলে সন্দেহ করবে, কেননা এর আগে তুমি অনেক কেলেঙ্কারি করেছো বাবা, সেগুলো আর বলতে চাই না। বর্ষা তখন বলে, জানো মামি, সব কিছু তো আমার নিজের জন্য করেছি, তাই না? কেউ তো আমাকে ভালো করে চোখে দেখতেই পারে না, আর সেজন্য আমাকে এই কাজগুলো করতে হচ্ছে। আমার কোনো সম্মান নেই, কোনো কিছু নেই। আর ওই মিঠি আমার পুরনো অনেক স্মৃতির কথাগুলো এনে আমার সংসারটাকে একদম ছারখার করে দিয়েছিল। আমি তো জাস্ট প্রতিশোধ নেওয়ার জন্য এই কাজগুলো করেছি, আর কিছুই না। আমি তো চেয়েছিলাম ভালোই মিঠি আবার কৃষাণুর কাছে ফিরে যাক, তাহলে আমার বিষয়টা ধামাচাপা পড়ে যাবে। আমি যে রিপোর্টটা দিয়েছি এটা নিয়ে তারা আর কোনো তদন্ত করবে না। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। অন্যদিকে দেখা যাবে ঘরের মধ্যে এসে আবারও ঘুমিয়ে পড়ে। তখনই কমলিনী এসে বলে, মা এভাবে শুয়ে থাকলে হবে নাকি? তোকে তো কিছু একটা খেতে হবে, তাই না? আর কৃষাণু তো বাড়ি চলে গিয়েছে, কৃষাণুর জন্য কি তুই মন খারাপ করে বসে রয়েছিস নাকি? তখনই আবার মিঠিল সেখানে চলে আসে। মিঠিল এসে বলে, দেখ মিঠি, এই সিদ্ধান্তটা কিন্তু তোকে মনোযোগ দিয়ে নিতে হবে, তোর সারা জীবনের একটা সিদ্ধান্ত। কৃষাণু আসলে কিন্তু ভালো, কিন্তু ওইরকম একটা রিপোর্ট পাওয়ার পর ওর রিয়াকশনটা একটু অন্যরকম হয়ে গিয়েছে ঠিকই, যেটা একদম ঠিক হয়নি। তখনই মিঠি উঠে বলে, আচ্ছা মিঠিল, তুমি একটা কথা বলো, সামান্য একটা রিপোর্ট দেখে যে আমাকে অবিশ্বাস করতে পারবে, সারা জীবন তার সঙ্গে আমি থাকবো, সে আমাকে অবিশ্বাস করবে না, তার কি গ্যারান্টি আছে? তুমি একবার ভেবে দেখেছো? আর ওই রিপোর্টের কথা তাকে আমরা বলিনি, কেননা রিপোর্টটা তো ফেক, রিপোর্টটা তো সত্যি না। আর সে চাইলে কিন্তু এটা অ্যাটলিস্ট যাচাই করতে পারতো। এদিকে কৃষাণু বাড়িতে চলে আসে। বাড়িতে এসে কান্নায় ভেঙে পড়ে, এসব কিছু মা তোমাদের জন্য হয়েছে, তোমাদের কথা শুনে আমি মিঠিকে অবিশ্বাস করেছি সামান্য একটা রিপোর্ট দেখে। তখনই কৃষাণুর বাবা, কৃষাণুর মা বলে ওঠে, ও এখন সব দোষ আমাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছিস। একবার ভাবছিস না ওই সময় আমাদের অবস্থা কি হয়েছিল? আমাদের একমাত্র ছেলে বলে কথা, আমরা চেয়েছিলাম সুন্দর করে একটা মেয়ে বিয়ে করিয়ে এই বাড়িতে আনবো। মিঠিকে তুই পছন্দ করেছিস, ভালো কথা। এরকম একটা রিপোর্ট পাওয়ার পর অন্য যে কারোর রিয়েকশন আমাদের মতোই হবে। এখন আমরা কি করতে পারি বলতো আমাকে? তখনই কৃষাণু বলে, আমি জানি না আমি কি করব, আমি নিজেই ভেবে পাচ্ছি না। আমি নিজের জীবনটাই নিঃশ্বাস করে দিই, সেটাই আমি কল্পনা করছি। তখনই কৃষাণুর মা বলে, বাবা এ কথা বলতে নেই, মিঠিকে আমরা যে করে হোক বুঝিয়ে ঠিকই এই বাড়িতে ফিরিয়ে আনবো, তুই চিন্তা করিস না। তখনই কৃষাণু বলে, আমি জানি না মিঠি এই বাড়িতে আসবে কিনা, যদি না আসে তাহলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আগামীতে আপনারা দেখতে পারবেন যে মিঠি না খেতে খেতে অসুস্থ হয়ে যাওয়ার পর মাথা ঘুরে মেঝেতে পড়ে যায়। তো বন্ধুরা, আপনাদের কি মতামত? কৃষাণুকে কি আরেকটা সুযোগ দেওয়া উচিত হবে?